ইশরাক পাশে এসে শান্ত স্বরে বলল, আপনার সঙ্গে কিছু কথা আছে, একটু রুমে আসুন। রুমে ফিরে দুইজনের মধ্যে নীরবতা নেমে এলো। যে যার মতো নাস্তা খাচ্ছে। কোহলি ধীরে অধীর আগ্রহে নিয়ে অপেক্ষা করছে ওর সখাবাবু কি বল। আবার বুকের ভেতরে অকারণে ভয়, যদি চলে যেতে বলে। অবশেষে নীরবতা ভেঙে ইশরাক বলল, আপনি কি আরও পড়াশোনা করতে চান? কোহলি চমকে তাকালো, তবে কিছু বলল না। ইশরাক আবার বলল, তাহলে আমি আপনার বাবার মাধ্যমে ট্রান্সফার সার্টিফিকেট আর বাকি কাগজপত্র এনে এখানের কোনো স্কুলে অ্যাডমিশন করিয়ে দেব। কোহলির মুখে সঙ্গে সঙ্গে হাসি ফুটে উঠল, চোখে যেন হালকা আলো জ্বলে উঠল। প্রফুল্ল চিত্রে বলল, আমি পড়তে চাই, আপনি ব্যবস্থা করুন। ইশরাক মাথা নেড়ে নাস্তা শেষ করলো। বের হওয়ার সময় বারবার বলল, কেউ এলে দরজা খুলবেন না, দুপুরের খাবার সময় মতো খেয়ে নেবেন, আমি ফিরতে সন্ধ্যা হবে। কোহলি চুপচাপ মাথা নাড়ল। দরজা বন্ধ হওয়ার শব্দে ঘরটা আবার নিঃশব্দ হয়ে গেল। এরপর বাড়ির সব কাজ গুছিয়ে ফেলল। রান্নাঘর সেরে দুপুরে একা একাই খাবার খেয়ে নিল। তারপর অকারণে নিজেকে টেনে টেনে নিয়ে গেল বেডরুমে। বিছানার পাশে দাঁড়িয়ে আনমনে দেয়ালে ঝুলানো ফ্রেমের মহিলার দিকে তাকিয়ে রইল। মুহূর্তেই মনটা বিষাদের ছায়ায় ঢেকে গেল। বুকের উপর হাত রেখে ধীরে ধীরে ফ্লোরের এক কোণে বসে পড়ল। নিঃশব্দে বিড়বিড় করে বলতে লাগলো, এই ছবিটা এখানে থাকলে আমার ভীষণ দুঃখ হবে, নিজেকে সামলে বড় কঠিন হয়ে যাবে। নিজেকে সামলানো, আমার সখাবাবু অন্য কারো এটা ভাবলেই কলিজা দুমড়ে মুচড়ে যায়। কোহলির চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। হে আল্লাহ, কিভাবে চাইলে সে আমার দিকে ফিরে তাকাবে? আমায় বলুন, আমি ঠিক সেইভাবেই চাইব। কোহলি একটু থামলো, তারপর আবার বলল, জীবনে আপনার কাছে কখনো কিছু চাইনি, আজ মন থেকে খুব করে চাইছি। ওই উজ্জ্বল রঙের মানুষটাকে আমায় দিয়ে দেন। আপনি চাইলে আমায় যন্ত্রণা দিন, পিষে ফেলুন, তবু মানুষটাকে আমায় দেন। কোহলির কণ্ঠে কেঁপে উঠল। শুধু একবার তার বুকে মুখ লুকাতে চাই, তার শরীরের উষ্ণ আলিঙ্গন পেতে চাই, তার মন করা পারফিউমের সুগন্ধ নিতে চাই। তাহলেই আর আমার কোনো আফসোস থাকবে না। সন্ধ্যার আগ মুহূর্তে ইশরাক হাসপাতাল থেকে বেরিয়ে মোহিনীর নাম্বার ডায়াল করল। কল রিসিভ হতেই ফোনের ওপাশ থেকে কান্না জড়িত কণ্ঠে ভেসে এলো। মোহিনী ক্ষুব্ধ স্বরে প্রশ্ন ছুড়ে দিল, প্রতারক, আমায় ঠকালে কেন? ইশরাক বিচলিত কণ্ঠে বলল, তোমার সঙ্গে আমার দেখা করা খুব জরুরি। শাহবাগ মোড়ে এলিফ্যান্ট রোডে আছি, আধা ঘন্টার মধ্যে আসো। কিছুক্ষণ পর সাদা শাড়ি পরে খোলা চুলে মোহিনী ইশরাকের সামনে এসে দাঁড়ালো। চোখে তীক্ষ্ণ দৃষ্টি। বহুদিন পর প্রেমিকাকে দেখে ইশরাকের বুকের ভেতরটা তাকে জড়িয়ে ধরার তীব্র আকাঙ্ক্ষা জাগলো, কিন্তু নিজেকে সামলে নিল। মলিন সুরে বলল, আমাকে ক্ষমা করে প্লিজ। মোহিনী তিক্ত হেসে বলল, 3 বছর আমাদের সম্পর্ক, আজ 16 বছরের এক বাচ্চা সুলভ মেয়েকে বিয়ে করলে? আমার সঙ্গে প্রতারণা করে ওই মেয়েকে নিয়ে বোধহয় বেশ সুখেই আছো, তাই না? ইশরাক ধীরে জবাব দিল, আমি এমনটা কখনো চাইনি, আম্মুর কাছে হেরে গেছি। তুমি মুসলিম হলে তাদের কোনো আপত্তি ছিল না। আমাদের সম্পর্কটা টেনে নেওয়ার অনেক চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তোমাকে বলেছিলাম খ্রিস্টান ধর্ম ছেড়ে আমার সঙ্গে চলে এসো, তাহলে হয়তো আজকে আমরা একসঙ্গে থাকতে পারতাম। মোহিনী তীক্ষ্ণ স্বরে বলল, বাহ, এত সহজে বলে ফেললে? এমন তো কথা ছিল না, তুমি তো বলেছিলে পরিবারকে মানিয়ে নেবে, এখন সে সব কোথায় গেল? ইশরাক শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে পাল্টা বলল, মোহিনী, তুমিও তো বলেছিলে পরিবার না মানলে সব ছেড়ে আমার কাছে চলে আসবে, কই আসলে না তো। এখানে কি পুরো ভুলটা শুধু আমার ছিল?
মোহিনী কাঁদতে কাঁদতে ইশরাককে জড়িয়ে ধরল, চোখের জল ফেলে বলল, ইশরাক, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে, তোমার পাশে অন্য কাউকে সহ্য করতে পারছি না, তুমি ওই মেয়েকে ছেড়ে দাও, চলো আমরা বিয়ে করে ফেলি। কথাগুলো বলার পর মোহিনীর ঠোঁটের এক কোণে অদ্ভুত শয়তানি হাসি ফুটে উঠল। সেটি ইশরাকের আড়ালে বয়ে গেল। ইশরাক ধীরে মোহিনীকে সরিয়ে দিয়ে শান্ত ভঙ্গিতে বলল, আমি আজ আমাদের সম্পর্কের ইতি টানতে চাই, এরপর আর কখনোই তোমার সঙ্গে আমার দেখা হবে না, পারলে আমাকে ক্ষমা করে দিও। মোহিনী চোখ মুছে কাপা গলায় প্রত্যুত্তর করল, তুমি আমার সঙ্গে এমনটা করতে পারো না, তোমাকে না পেলে আমি মরে যাব, তোমার ওই প্রশস্ত বুকে অন্য কোনো নারীকে আমি ঘুমোতে দেব না, তোমার শরীরের গন্ধ আমি ছাড়া কেউ নিতে পারবে না, এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে। ইশরাক স্তব্ধ হয়ে মোহিনীর দিকে তাকিয়ে রইল, কি বলবে বুঝে উঠতে পারছে না। তারপর কোনো উত্তর না দিয়ে দ্রুত বাইক স্টার্ট করলো, নিঃশব্দে বাসার পথে রওনা দিল, মনে জমে থাকা অজস্র দ্বন্দ্ব আর অনিশ্চয়তা। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই চারদিকে ক্রমশ ঘনিয়ে এলো অন্ধকার। জনমানবহীন পথগুলো যেন আবারও একা হয়ে উঠল। ঝিঝি পোকার ডাক আর বাতাসের ফিসফিসানি ছাড়া আর কোনো শব্দই থাকে না। রাতে প্রায় 8টা বেজে গেল। ইশরাক এখন বাসায় ফেরেনি। কোহিলি একা একা খুব ভয় লাগছে। ঝুল বারান্দার চুপচাপ বসে আছে। সামনে একটা পরিত্যক্ত বাড়ি, জানালায় হালকা আলো চোখে পড়ছে। অন্ধকার পথে সেই পুরনো বাড়ির দরজাটা খুলে আছে, আর ভেতর থেকে আসা মৃদু আলো এক অদ্ভুত রহস্যময় পরিবেশের তৈরি করছে। কৌতূহলবশত কেউ কখনো দরজার কাছে যায়, তখন সেখান থেকে অস্বস্তিকর নীরবতা বিরাজ করে। এই পরিবেশে একাকিত্বের অনুভূতি এবং অজানা কিছু উপস্থিতি মানুষকে আরও বেশি আতঙ্কিত করে তোলে। কোহিলির ছোট্ট হৃদয়ে অজানা আতঙ্ক ঘিরে রেখেছে। এদিকে বিল্ডিংয়ের থেকে একটু দূরে পুরনো বাড়িটা, বারান্দায় বসলে স্পষ্ট দেখা যায় সেইখানে অনেক বছর যাবৎ কেউ থাকে না। রাতের বেলায় ওই রাস্তা ধরে তেমন কেউ যাতায়াত করে না। কোহিলির কাছে বাড়িটা কেমন রহস্যময় লাগছে। গতকাল রাতে কিছুক্ষণ পর্যবেক্ষণ করেছিল। বাড়িটার সামনের দিকে একজন বৃদ্ধ বয়সী লোক হাঁটাচলা করছে, আবার কিছুক্ষণ পর অন্ধকারের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। ভাঙাচোরা বাড়িটায় কেউ থাকে না, অথচ লাইট জ্বলছে। জানালা ভেদ করে সেই আলোর ঝলকানি আসছে। লাইটের আলোতে বৃদ্ধ লোকটা হালকা অবয়ব দেখা যাচ্ছে। কোহিলি এখন বসে বসে আনমনা বিষয়টার পরখ করছে। শরীরের লোম দাঁড়িয়ে গেছে দেখে দ্রুত পায়ে রুমে এসে দরজা বন্ধ করে দিয়েছে। বিছানায় বসে ঘড়িতে টাইম দেখছে আর প্রহর গুনছে। ইশরাক কখন আসবে ভেবে রেখেছে আজ এই বাড়িটা সম্পর্কে জিজ্ঞেস করবে। 8:30 নাগাদ কলিং বেল বাজতেই কোহিলি প্রফুল্ল চিত্তে গিয়ে কপাট খুলে দিল। ইশরাক থমথমে ভাব নিয়ে দণ্ডায়মান আছে। কিছু না বলে হনহনিয়ে জুতা নিয়ে ভেতরে ঢুকে বিছানায় গা এলিয়ে দিল। কোহিলি ভীতু চোখে ব্যাপারটা দেখে থমকে গেছে। ভাবছে হয়তো ক্লান্ত, তাই এই রূপ আচরণ করছে। দরজা বন্ধ করে বিছানার পাশে দাঁড়িয়ে ইশাকের পায়ে জুতো খুলছে। ইশাক দ্রুত বেগে উঠে বসে চেঁচিয়ে বলল, আমি নিজের কাজ নিজেই করতে পারি, আপনার খেয়াল রাখার প্রয়োজন নেই। অতঃপর নিজেই সুচ খুলে নিচ্ছে। কোহিলি এক প্রকার কেঁপে উঠল। ইশাকের পানে অবাক নয়ন দৃষ্টি রেখে হতভম্ব হয়ে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে আপনার? ইশাক কপাল কুঁচকে তাকে দাঁতে দাঁত চেপে রইল। বলল, প্লিজ আমাকে একা থাকতে দেন, আপনি ড্রয়িং রুমে গিয়ে বসুন, জাস্ট অসহ্য লাগছে সব কিছু। কোহিলি আর দাঁড়িয়ে থাকতে পারল না, চুপচাপ সরে এসেছে। সোফায় বসে দীর্ঘ শ্বাস ফেলে তাচ্ছিল্য হাসি হেসে আনমনে বলে উঠল, কোহিলি, তোর কপালে প্রচুর দুঃখ আছে রে।
সৎমা এতদিন ধরে অভিশাপ দিয়ে এসেছে, জীবনেও যেন কোথাও সুখ না পাস, সেটা বোধহয় মিলে গেছে। মানুষের দুর্ভাগ্য, দুর্ব্যবহার শোনার জন্যই তো তার জন্ম হয়েছে। কিছুক্ষণ পর পুনরায় রুমে এসে দেখে ইশরাকের ডান হাতের আঙুল থেকে রক্ত ঝরছে, ফ্লোরে টপ টপ ফোঁটা গড়িয়ে পড়ছে। দ্রুত কাছে এসে রক্তমাখা হাতটা চেপে ধরল। আহত দৃষ্টিতে সখাবাবুর মুখ পানে নয়ন রাখল। রুমের ফ্যান চলছে, তবু মানুষটা কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। মন খারাপই ভুলে রক্ত থামানোর চেষ্টায় আছে। হাতে টুথপেস্ট লাগানোর পর রক্তক্ষরণ বন্ধ হয়েছে। কোহলি ফার্স্ট এইড বক্স নিয়ে হাতে ড্রেসিং করে ধীরে ধীরে ব্যান্ডেজ লাগাচ্ছে। ইশরাক নিশ্চুপ হয়ে দেখছে, কিছুই বলছে না। কোহলি সংকোচ বোধ নিয়ে প্রশ্ন করল, রাগ করবেন না প্লিজ, আপনি কি দুপুরে খাবার খেয়েছেন? ইশরাক প্রগট নয়নে দৃষ্টি ফেরালো, নিশ্চুপ হয়ে সামনে দাঁড়িয়ে থাকা কিশোরীকে দেখছে। চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। শুকনো ঢোক গিলে কোহলি পুনরায় প্রশ্ন ছুড়ল, দেখে মনে হচ্ছে আপনি খাবার খাননি, চেহারায় ক্লান্তি ভাব চলে এসেছে। আমি কি আপনার জন্য খাবার নিয়ে আসবো? ইশরাক মাথা নিচু করে শব্দটি উচ্চারণ করলো। কোহলি দ্রুত রান্নাঘরে ঢুকে 10 মিনিটের মধ্যে খাবার নিয়ে হাজির। ইশরাকের পাশে দাঁড়িয়ে মৃদু সুরে শুধালো, আপনার তো ডান হাতে অনেকটা কেটে গেছে, আমি কি খাইয়ে দিব আপনাকে? ইশরাক প্রত্যুত্তরে আর অপেক্ষা করেনি, দ্রুত হাত ধুয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছে। কোহলির মনটা এবার হালকা হলো।